থাম্বনেল দেখে যদি কেউ মনে করেন যে আরও একটা টিপস ট্রিক্সের ভিডিও, দেন আই হ্যাভ টু সে সরি। আমার এই চ্যানেলে আমি কখনোই টিপস ট্রিক্সের ভিডিও বানাবো না। আহ, আমি নিজে জানি যে আসলে অল্প বিদ্যা কতটা ভয়ঙ্কর হইতে পারে। সো সেই একই ট্র্যাপে আমি ভুলেও আপনাদেরকে ফালাবো না। তো আমার এই চ্যানেলে আমি ট্রু স্কিল নিয়ে কথা বলবো, আহ, যেগুলো আমার অনেক দিন সময় লাগছে স্কিলগুলো গ্রো করতে। সো যেমন আজকের ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, আহ, এই জিনিসগুলো আমার লেখার মধ্যে ইমপ্লিমেন্ট করতে বা আমার স্পিকিংয়ের মধ্যে ইমপ্লিমেন্ট করতে আমার প্রায় 5-6 মাসের মতো নিরন্তর প্রচেষ্টা করতে হয়েছে। সো এই একই সময় আপনারও লাগার কথা, কারণ আপনিও তো হিউম্যান, তাই না? এমনকি হচ্ছে বেশি সময় লাগলেও অবাক হওয়ার কিছু নাই। কারণ আমার মোটামুটি একটা বেসিক ছিল। এমন না যে একদম আমি জিরো থেকে স্টার্ট করছি। কিন্তু আমি জানি এখানে আমার অডিয়েন্স যারা আছে অনেকেই একেবারে জিরো থেকে স্টার্ট করবে। সো ইন দ্যাট কেস মেবি ইউ নিড 1 ইয়ার অর মোর দ্যান 1 ইয়ার, হু নোস। সো আপনাকে এই লম্বা সময় ধৈর্য ধরে থাকতে হবে। এটাই হচ্ছে বাস্তবতা। ঠিক আছে? এখন অনেকেই আমাকে বলবেন যে একটা জাস্ট আইএলটিএস এক্সাম, এটার মধ্যে 6.5 বা 7 এটা হয়তো আমার ডিজায়ার স্কোর। সো এইটুকু একটা স্কোরের জন্য আমি এত লম্বা সময় পড়ে থাকবো? দেখেন, আই নো দ্যাট, আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। মনে হতে পারে ফার্স্ট ইনিশিয়ালি যে এটা worth it না। কিন্তু আমি বলব, আপনি যদি এভাবে চিন্তা করেন যে আমি শুধু একটা আইএলটিএস স্কোরের জন্য ফাইট করতেছি, সারাদিন রাত পরিশ্রম করতেছি, তাহলে আপনার মনে হবে যে হ্যাঁ, ১ বছর সময় আমি বা ৬ মাস সময় কিভাবে এটা পিছে ইনভেস্ট করব। কিন্তু আমি বলব যে আসলে আ এটা শুধু আইএলটিএস না, এটা হচ্ছে গিয়ে একটা আ এটা এমন একটা কিছু, ইংরেজিতে যদি আপনি অনেক স্মার্ট হন, আপনার কমিউনিকেশন স্কিল যদি অনেক ভালো হয়, বিলিভ মি এটা আপনাকে সারাটা জীবন আপনাকে এটা হেল্প করবে। আপনি হচ্ছে গিয়ে আপনি একটা উপার্জনের ভালো একটা উপার্জনের কথা বলেন, আপনি আপনার স্ট্যাটাস বা সম্মানের কথা বলেন, সবকিছু এনে দিতে পারবে যদি আপনি ইংরেজিটাকে ওই লেভেলে নিয়ে যেতে পারেন। আ সো আমি বলব, এটা আপনি শুধু IELTS এর গণ্ডির ভিতরে নিজেকে সীমাবদ্ধ রেখেন না। আপনি চিন্তা করেন যে আপনি হয়তো বাইরে যাওয়ার প্ল্যান করতেছেন। বিলিভ মি, ওখানে গিয়ে আপনাকে ইংরেজিতে পড়ালেখা করতে হবে। আপনি যদি একটা কাজ করতে যান, সেখানে আপনার ডে টু ডে সবসময় ইংরেজি লাগবে। রাইট? সো আপনি এটা অকল্পনার বাইরে যে আপনি হচ্ছে গিয়ে যে ইংরেজি ছাড়া বাইরে গিয়ে ভালো একটা কিছু করবেন, শাইন করবেন জীবনে। আ সো আমি বলব, বাহিরে গিয়ে লিভিং কস্ট অনেক বেশি। বরং আপনি দেশে সেটা কম। আপনি যদি ২০-২২ বছর এই দেশে পড়ালেখা করতে পারেন, আর ১ বছর কি পারবেন না? অবশ্যই পারবেন। এই ১-১.৫ বছর আপনি আপনার ট্রু স্কিলটা গ্রো করে যান। আপনি দেশের বাহিরে যান বা ভিতরেই থাকেন। আ আপনাকে আসলে আপনার উপার্জন নিয়ে, রুটি-রুজি নিয়ে আসলে কখনো পেরেশান হইতে হবে না। এটা আমি বলতে পারি আমার এক্সপেরিয়েন্স থেকে। আমি নিজেও কর্পোরেট সেক্টরে কাজ করতেছি দেশে। সো আমি জানি যে আসলে একটা দেশেও যদি থাকেন সাপোজ, রাইট? হু নোস আপনাকে আ সবাই যে আইএলটিএস দিয়ে বিদেশে যায়, নট নেসেসারি। অনেকেই দেশেই থাকতে হয়, রাইট? সো যদি দেশেও থাকেন, আপনি যদি একটা বেসরকারি সেক্টরে বা কর্পোরেট সেক্টরে ভালো একটা পজিশন পেতে চান, আপনার ইন্টারভিউটা হবে ইংরেজিতে। দেন ডে টু ডে কাজ যেগুলো আছে সেগুলোও মেক্সিমাম ইংরেজিতে হয়। এখানে হ্যান্ডেল করতে হয়। আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলতেছি। আ সো সেক্ষেত্রেও আসলে আপনাকে এই সামনে যে জার্নিটা আমি আপনাকে বলবো, এটার মধ্যে দিয়ে যেতে বলবো, সেটা আসলে আপনাকে 100% worth it, I can tell you. সো যাই যাই হোক, এখন মূল ভিডিওতে আসি, যেই জন্য আজকে ভিডিওটা বানানো। আ আমি যখন প্রিপারেশন নেই ১-১.৫ মাস নিজের মতো একটু পড়ালেখা করার পর আমি কয়েকটা মক টেস্ট দিয়েছিলাম নিজের অবস্থাটা বোঝার জন্য। সো সেখানে আমি স্পিকিং আর রাইটিং এর মধ্যে কন্টিনিউয়াসলি একরকম ফিডব্যাক পাচ্ছিলাম। আ সেটা হচ্ছে গিয়ে যে আমার সেন্টেন্সগুলোর মধ্যে ভেরিয়েশন নাই। আমাকে বারবার 5.5 টু 6 এই রেঞ্জে মার্ক করা হচ্ছিল। সো আমি নিজেও বিষয়টা দেখলাম যে আসলেও তো তাই তো। আমি তো এমন না যে গ্রামার জানি না। মোটামুটি গ্রামারে ভালোই ছিলাম সারা জীবন। কিন্তু somehow হচ্ছে সেগুলো আমার লেখা বা আমার স্পিকিং এর মধ্যে ইমপ্লিমেন্ট হচ্ছিল না। সো আমি বুঝলাম যে এটা একটা বড় সমস্যা। আমাকে somehow এটা কি করতে হবে? আমার লেখার মধ্যে এটা আনতে হবে অবশ্যই। আ তো আমি একটু নিজে ঘাটাঘাটি করে খুঁজে বের করলাম যে কোন জিনিসগুলা হচ্ছে গিয়ে যে সেন্টেন্সের মধ্যে ভেরিয়েশন নিয়ে আসে। কারণ গ্রামার একটা হিউজ একটা বিষয়, তাই না? এখন সবকিছু আসলে কভার করার কোনো মানেই হয় না একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। আ সো আমি খুঁজে বের করলাম যে কোনটা বেশি ইম্পোর্টেন্ট। সো আমি যেই জিনিসটা পেলাম যে ৪ টা জিনিস মূলত হচ্ছে গিয়ে আপনার সেন্টেন্সের মধ্যে ভেরিয়েশন আনতে পারে। এবং আমি আমি হচ্ছে গিয়ে যে কিভাবে এই জিনিসগুলো আমার লেখার মধ্যে ইমপ্লিমেন্ট করছি সেটা নিয়ে আজকে মূলত কথা বলব। বাই দ্য ওয়ে, আমি আগেও বললাম, আবার বলতেছি যে আমি কাইন্ড অফ উল্টা অ্যাপ্রোচ নিছিলাম যে গ্রামার ছাড়া এগুলো আমার লেখার মধ্যে ইমপ্লিমেন্ট করা যায়। এবং সাকসেসফুলি আলহামদুলিল্লাহ আমি এটা করতে পারছি। আমি বিলিভ করি এটা আমার লেখাকে অন্য একটা লেভেলে নিয়ে গেছে এখন আজকের স্টেজে। সো আমি আজকে শেয়ার করব ঠিক সেই জিনিসগুলো। ওই ৪ টা জিনিস নিয়ে আজকে কথা বলব আপনাদের সাথে মূলত।
যেই ৪ টা জিনিসের কথা বললাম, এর মধ্যে শুরুতেই অবশ্যই শুরুতেই যে জিনিসটা আসবে সেটা হচ্ছে টেন্স, তাই না? এটা ছাড়া ইংরেজি আসলে কল্পনাও করা যায় না। সো আমরা জানি টেন্সের মধ্যে হচ্ছে গিয়ে পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার মিলায় এটার ভিতরে আবার সাব ক্যাটেগরি আছে। সো ইন টোটাল ১২ টা টেন্স আছে। আপনি শুরুতেই হচ্ছে গিয়ে যে একটু মেক সিওর করেন যে টেন্স নিয়ে আপনার কোনো ইস্যু নাই। ঠিক আছে? এটা অবশ্যই মেইনটেইন করতে হবে। কোনো সন্দেহ নাই। এমনকি আপনি যদি শুধু সিম্পল সেন্টেন্সও লিখতে চান, যেটা আমার ক্ষেত্রে হইতো, তাও কিন্তু আসলে টেন্স ছাড়া ভালো করে সিম্পল সেন্টেন্স লেখা পসিবল না। সো এটা একটা একদম এটা একটা মাস্ট। এটা কোনো সন্দেহ নাই। অ্যান্ড দেন টেন্সের সাথে আরেকটা জিনিস যেটা একদম ওতপ্রোতভাবে জড়ায় আছে সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। কারণ ভয়েস চেঞ্জ আসলে আমরা টেন্স ধরে শিখি, তাই না? এটা আসলে তো আলাদা কোনো টপিক এর বলার সুযোগ নাই। আপনি এই যে টোটাল ১২ টা টেন্স আছে এর মধ্যে ৮ টা টেন্সের হচ্ছে ভয়েস চেঞ্জ হয়। আপনি যখন টেন্স পড়বেন আমি বলব টেন্সের সাথে আপনি হচ্ছে ভয়েস সাপোজ আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পড়তেছেন, রাইট? তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জটা কিরকম, প্রেজেন্ট কন্টিনিউয়াস পড়তেছেন, কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জটা কিরকম। সো এই দুইটাকে একত্র করে আপনি হচ্ছে গিয়ে ফার্স্টে অল্প কিছুদিন সময় নিয়ে এই দুইটা শেষ করে ফেলবেন, ঠিক আছে? এখন আমার পার্সোনালি টেন্স বা ভয়েস চেঞ্জ নিয়ে কোনো সমস্যা ছিল না কখনো। সো আমি এগুলো কাইন্ড অফ বলতে পারেন যে স্কিপ করেই হচ্ছে শুরু করছিলাম। কিন্তু আমি জানি এখানে অনেকেই আছে যাদের এগুলোর মধ্যেও অনেক সমস্যা আছে, রাইট? সো আপনার সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তী কোনো ভিডিওতে হয়তোবা টেন্স বা ভয়েস নিয়ে আলোচনা করব। অথবা আপনি ইউটিউবে অনেক কোয়ালিটিফুল ভিডিও পাবেন, যেখানে হচ্ছে এই ২ টাকে শিখায় দেওয়া হবে। আপনি চেষ্টা করবেন এই ২ টা একটু নিজের মতো শিখে নেওয়ার জন্য। আমি মেইনলি আজকে যেটা ফোকাস করব সেটা হচ্ছে এই যে ৩ এবং ৪, নাম্বার ৩ এবং ৪, যে ২ টা জিনিস হচ্ছে গিয়ে আসলে আপনার একজন হচ্ছে গিয়ে বিগিনারের সাথে হচ্ছে একজন অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজ ইউজারকে হচ্ছে গিয়ে ডিফারেনশিয়েট করে দেয়। এই হচ্ছে গিয়ে যে স্ট্রাকচারগত যে চেঞ্জ হয় সেন্টেন্সের সেটা, এবং হচ্ছে ডিগ্রি অফ কম্প্যারিজন। সো এই ২ টাকে আমি কিভাবে টার্গেট করছিলাম এবং এগুলা কিভাবে আমি ইমপ্লিমেন্ট করছি সেটা নিয়ে আজকে মূল আলোচনা। আ সো তার আগে আমি একটু বলে রাখি যে আমি কি করতাম। এই দেখেন আমি একটু নিচে একটু নিয়ে যাচ্ছি আপনাদের কম্পাউন্ড সেন্টেন্স। এখানে হচ্ছে যে কম্পাউন্ড সেন্টেন্স যেসব কনজাংশন দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স হয় সেগুলোর প্রত্যেকটার একটা করে উদাহরণ লেখা আছে। দেন হচ্ছে নিচে যদি যাই তাহলে কমপ্লেক্স সেন্টেন্স যে কনজাংশন গুলো দেয়া হয় সেগুলোর একটা করে উদাহরণ লেখা আছে। সো আমার স্ট্র্যাটেজিটা ছিল হচ্ছে এরকম যে আমি এই যে জিনিসগুলো আপনাকে দেখাচ্ছি আমি একটা প্রিন্ট করছিলাম একটা পেজের মধ্যে ২ টা পেজ লাগছিল আমার। সো সেটা প্রিন্ট করে আমি আমার পড়ার টেবিলের সামনে রেখে দিতাম। একদম পুরা ৬ মাস এটা আমার পড়ার টেবিলের সামনে ছিল। সো আমি যখনই হচ্ছে গিয়ে লিখতে যেতাম বা স্পিকিং করতে যেতাম, আমি সবসময় হচ্ছে গিয়ে যে এইটাকে ফোকাস করতাম। যেটা আমার একটা স্ট্যান্ডার্ড, গোল্ড স্ট্যান্ডার্ড। এখান থেকে কিছু না কিছু আমার নিতেই হবে। এই কনজাংশনগুলো আমার ব্যবহার করতেই হবে। সো আমি নিজেকে ফোর্স করছি। ইনটেনশনালি আমি হচ্ছে নিজেকে ফোর্স করছি যে এই জিনিসগুলো আমার লেখার মধ্যে ঢোকানোর জন্য। এমন না যে আমি এগুলার ব্যবহার জানতাম না, হ্যাঁ? আগেও বলছি ব্যবহার জানতাম কিন্তু কেন জানি এগুলো আসতেছিল না। কিন্তু যখন আমি এটা সামনে রাখছি যে এটা আমাকে সবসময় এটার থেকে কিছু নিতেই হবে, কিছু জিনিস নিয়ে লিখতে হবে। দেন আমি আস্তে গ্র্যাজুয়ালি খেয়াল করলাম যে আমার লেখার মধ্যে ২-৩ মাস পর অবলীলায় হচ্ছে গিয়ে স্পন্টেনিয়াসলি আমি জিনিসগুলা আমার লেখার মধ্যে ঢুকিয়ে ফেলাচ্ছি। সো এটা হচ্ছে গিয়ে আমার আপনার মেইন সাজেশন থাকবে আপনার প্রতি। আমি পিডিএফটা এখানে অ্যাটাচ করে দেব এই ভিডিও ডেসক্রিপশনে। সো আপনি হচ্ছে গিয়ে অবশ্যই চেষ্টা করবেন এটা আইদার আপনি নিজের মতো করে এটা বানায় নিবেন এরকম একটা, যেখানে হচ্ছে সবগুলা কনজাংশন দিয়ে একটা করে সেন্টেন্স থাকবে, অথবা আপনি আমার পিডিএফটাও হচ্ছে গিয়ে যে সামহাউ এটাও আপনি হচ্ছে প্রিন্ট করে আপনার পড়ার টেবিলের সামনে রাখতে পারেন। সেটাও ইট উইল ওয়ার্ক পারফেক্টলি। এখন আমি যে কথা আমি একটু সামনে আগাবো, আমি আপনাদেরকে একটু আলোচনাও করে দিব আজকে। যারা একটু বিগিনার এরকম অনেকেই আছে আমি জানি যে ইংরেজিতে মোটামুটি ভালোই, কিন্তু অনেক দিনের একটা গ্যাপ পড়ে গেছে। যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। এই গ্যাপের কারণে সে হচ্ছে গিয়ে যে রুলসগুলা একটু ভুলে গেছে, হ্যাঁ? আমি আপনাদেরকে সেই রুলসগুলা একটু মনে করায় দিব, যাতে করে আপনি আবার হচ্ছে গিয়ে যে স্টার্টিংটা আপনার যাতে খুবই স্মুথ হয়। আচ্ছা, তো ১ম এ হচ্ছে গিয়ে যে ৩ নাম্বারের কথা একটু আমি বলে আসি এখানে, যে স্ট্রাকচারাল চেঞ্জ যেটা বললাম সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স। এর মধ্যে হচ্ছে সিম্পল সেন্টেন্সটা আমি আলাদা করে আলোচনা করব না। এইজন্য, কারণ কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্স লিখতে গেলে অটোমেটিক এটার ভিতরে সিম্পল সেন্টেন্স চলে আসে, তাই না? সো সেক্ষেত্রে আসলে সিম্পলটাকে আলাদা করে পড়ার কিছু নাই। আপনি কম্পাউন্ড, কমপ্লেক্স পারলে সিম্পল এমনিই পারবেন। আমি মূলত সত্যি কথা যেটা এই ২ টা ছিল আমার IELTS এর টার্গেট, যে এইগুলাকে আমি আমার রাইটিং, স্পিকিং এর মধ্যে যেকোনো মূল্যে এগুলাকে ঢুকাবো। সো সেটাই হচ্ছে মেইন কথা। আর ডিগ্রি অফ কম্প্যারিজন খুব ছোট একটা টপিক। আমি এটা নিয়ে অল্প একটু আলোচনা করলে আপনি বুঝতে পারবেন বিষয়টা কি। এটা নিয়ে আলাদা করে খুব বেশি আ ভাবার কিছু নাই। আপনি মূলত টার্গেট করেন কম্পাউন্ড, কমপ্লেক্স। এই ২ টা হবে আপনার মূল অস্ত্র। যুদ্ধে নামবেন আপনি, আপনার অস্ত্র হবে এই ২ টা। সো ১ম এই কম্পাউন্ড সেন্টেন্স এর কথা বলব।
দেখেন, কম্পাউন্ড সেন্টেন্স মনে রাখার খুব সুন্দর একটা সিস্টেম আছে। কনজাংশন, যেই কনজাংশনগুলা হচ্ছে গিয়ে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করে, সেগুলোকে সংক্ষেপে ফ্যান ভয়েস এভাবে এভাবে পড়া হয়। এখন আমি একটু ভেঙে দিচ্ছি। এফ হচ্ছে গিয়ে ফর এর জন্য, এ হচ্ছে গিয়ে অ্যান্ড এর জন্য, এন হচ্ছে নর এর জন্য, বি বাট, ও অর, ওয়াই এট, এবং এস হচ্ছে সো। এখানে লিখে দিছি, এটা বলার কিছু নাই। একটা একটা করে চলেন আমরা সেন্টেন্সগুলোর ব্যবহারে চলে আসি। যারা অলরেডি এগুলোর ব্যবহারে জানেন, এটা আপ টু ইউ, আপনি আমার ভিডিও দেখবেন নাকি। যারা ব্যবহার জানেন না, আমি বিলিভ করি ভিডিওটা অনেক লেন্দি হবে, সেটা ঠিক, কিন্তু আপনি একবার দেখে নিলে আপনার এতদিনের গ্রামার, সারা জীবন যা শিখছেন, দেখবেন একটা সুন্দর একটা রিভিশন হয়ে গেছে। আচ্ছা, কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে কথা বলতে গেলে শুরুতেই হচ্ছে গিয়ে একটু স্ট্রাকচার নিয়ে কথা বলতে হয়। দেখেন, এই কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচারে দুটা ক্লজ থাকে। ক্লজ মানে হচ্ছে বাক্যের অংশ আসলে। একরকমের সিম্পল সেন্টেন্স বলতে পারেন ক্লজগুলোকে। যেমন হচ্ছে গিয়ে যে এই প্রথম সেন্টেন্সটা যদি আমরা খেয়াল করি, শি স্টেইড হোম, সে ঘরে ছিল। কেন ছিল? কারণ হচ্ছে ফর শি ওয়াজ ফিলিং সিক, কারণ সে হচ্ছে অসুস্থতা ফিল করতেছিল। এখন অনেকে হচ্ছে বলবেন যে ফরের জায়গায় তো বিকজও বসানো যেতে পারে। অবশ্যই বসানো যেতে পারে। আপনি যদি ফরের জায়গায় বিকজ বসান, এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। মজার না বিষয়টা? তো সেটা আপনি করতেই পারেন। আর সেক্ষেত্রে কিন্তু আমার কমাটা হবে না, কমাটা উঠায় দিতে হবে, হ্যাঁ, কমপ্লেক্স সেন্টেন্সে। আমি এটা নিয়ে পরে কথা বলবো, কখন কমা হয় কখন কমা হয় না। সো এই হচ্ছে আমার ফর এর ব্যবহার। এরপরে আসি আমার হচ্ছে অ্যান্ড এর ব্যবহার। এখানে আসলে অনেক ভালো একটা জিনিস শেখার আছে। এটা আমি সবসময় ইমপ্লিমেন্ট করি। সাপোজ হচ্ছে গিয়ে যে আমরা যে টাস্ক 2 লিখি, সেটা থিসিস সেন্টেন্স যেটা থাকে, সেখানে হচ্ছে গিয়ে যে আমি এই অ্যান্ড এর যে ব্যবহারটার কথা এখন আমি বলবো, সেটা আমি ইউজ করি সবসময়। সাপোজ আপনাকে হচ্ছে গিয়ে টাস্ক 2 এর কোয়েশ্চেনটা এরকম দেওয়া হইছে যে, "Nowadays pollution is the most important threat for human society. To what extent do you agree or disagree?" সো আমরা থিসিস সেন্টেন্স যেটা থাকে ইন্ট্রোডাকশনে, সেটা নর্মালি এভাবে লিখে থাকি যে, "আই কমপ্লিটলি এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট বিকজ পলিউশন হার্টস নেচার অ্যান্ড ইট কজেস সিরিয়াস হেলথ প্রবলেম ফর পিপল।" অর্থাৎ আপনি হচ্ছে গিয়ে দুইটা আইডিয়া জেনারেট করছেন। প্রথমটা হচ্ছে গিয়ে যে পলিউশনের কারণে হচ্ছে নেচারের ক্ষতি হয়, দ্বিতীয় কারণটা হচ্ছে গিয়ে যে এটা হিউম্যান হেলথের জন্য ক্ষতিকর, তাই তো? ওই ২ টাকে আমরা অ্যান্ড দিয়ে হচ্ছে গিয়ে যুক্ত করে দিছি। আমি শুরুতে তাই করতাম। পরবর্তীতে আমি এটা যদিও এটা অ্যাডভান্স সেন্টেন্স অবভিয়াসলি, কারণ এই বিকজ থাকার কারণে কমপ্লেক্স হইছে, অ্যান্ড থাকার কারণে কম্পাউন্ড হইছে। সো ওভারঅল এটা হচ্ছে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স, এটা আরেকটা ক্যাটেগরি। সো কিন্তু এটাকে আরো একটু অ্যাডভান্স করা যায়, বা আরো একটু হচ্ছে গিয়ে যে ব্যতিক্রমী করা যায়, এক্সেপশনাল করা যায়। যেটা হচ্ছে নট অনলি বাট অলসো ব্যবহার করে। অ্যান্ড ব্যবহার না করে নট অনলি বাট অলসো ব্যবহার করতে পারেন আপনি। "I completely agree with this statement because not only does pollution hurt nature, but it also cause serious health problem for people." সেম জিনিসটাই আমি বললাম, খালি কি করলাম, অ্যান্ডের জায়গায় নট অনলিতে প্রথম আইডিয়াটা, বাট অলসোতে দ্বিতীয় আইডিয়াটা ইউজ করলাম। এটা আমি সবসময় করি। সো এটা একটা আপনি এটা এখন থেকে ইমপ্লিমেন্ট করতে পারেন। একটু মাথায় রাখবো, অনেকে আমরা বাট অলসো একসাথে লিখি। বিষয়টা এরকম না। বাট অলসোর মাঝখানে হচ্ছে দ্বিতীয় ক্লজের বা দ্বিতীয় যে আইডিয়া, সেটা সাবজেক্টটা বাট এবং অলসোর মাঝখানে চলে আসে, ঠিক আছে? সো এটা ছোট লেসন। তারপর আসি নরের ব্যবহার। সাপোজ আপনি একটা সিনারিও কল্পনা করেন, যেখানে আপনাকে টাস্ক 1 এ বলা হইছে, এরকম একটা আপনি হচ্ছে গিয়ে যে সেগমেন্ট পেলেন, যেখানে ২০০৪, ৫, ৬ জুড়ে গাড়ির ব্যবহার একই রকম আছে। সো আপনি এই কথাটাকে এভাবে বলতে পারেন, "There was no change in car" সরি, আপনি ফার্স্টে শুরুতেই বলে নিলেন যে ২০০৪ সালে গাড়ির ব্যবহারটা এত ছিল। এখন ৫ আর ৬ সেটা একই রকম আছে বা কাছাকাছি আছে। সো আপনি এটাকে কিভাবে বলতে পারেন? "There was no change in car usage in 2005 nor in 2006." ৫ এও পরিবর্তন হয় নাই, ৬ এও কোনো পরিবর্তন হয় নাই। এই সেম জিনিসটাকে হচ্ছে আরেকভাবে লেখা যায়, নর নরের সাথে নাইদার যোগ করে। অর্থাৎ এখানে যে নেগেটিভ করলাম আমরা প্রথম অংশটা, সেটাকে নাইদার দিয়েও নেগেটিভ করা যায়। "Neither car usage changed in 2005 nor in 2006." ৫ এও পরিবর্তন হয় নাই, ৬ এও পরিবর্তন হয় নাই। খেয়াল করবেন যে বারবার করে আমি বলতেছি না কমার ব্যবহারটা। শুরুতেই বলে দিছি, কম্পাউন্ড সেন্টেন্সে যে ২ টা ক্লজ থাকে, ২ টা ক্লজের মাঝখানে একটা কনজাংশনের আগে অবশ্যই একটা কমা দিতে হবে। সো এই হচ্ছে আমার নাইদার নয়ের ব্যবহার। তারপর হচ্ছে আসি বাটের ব্যবহার, রাইট? বাটের ব্যবহারটা একেবারে গুড ওল্ড বাট, সবাই জানি আমরা। এটা হচ্ছে কন্ট্রাস্ট তৈরি করে ২ টা অংশের মধ্যে। যেমন হচ্ছে, "সেলস রোজ ইন জানুয়ারি বাট দে ফেল স্লাইটলি ইন ফেব্রুয়ারি।" জানুয়ারিতে সেলস বেড়ে গেছিল, কিন্তু ফেব্রুয়ারিতে কমে গেছিল। এই ২ টাকে আমরা একসাথে লিখব এবং মাঝখানে কি একটা কন্ট্রাস্টিং কনজাংশন ব্যবহার করব, এবং সেক্ষেত্রে বাট হচ্ছে সবথেকে কমন। এরপর অরের ব্যবহার। আ বুঝতেই পারতেছি এটা করব না হলে ওটা হবে, তাই না? এরকম সিচুয়েশনকে আমরা অর দিয়ে হচ্ছে কি এক্সপ্রেস করি। "উই মাস্ট ফোকাস অন রিনিউয়েবল এনার্জি সোর্স।" আমরা অবশ্য হয়তোবা রিনিউয়েবল এনার্জি সোর্সের উপর ফোকাস করব। "অর উই রিস্ক সিরিয়াস হেলথ সিরিয়াস এনভায়রনমেন্টাল ড্যামেজ।"
আদারওয়াইজ কি হবে, আমাদের কপালে শনি আছে, এরকম একটা মিনিং দিচ্ছে, তাই তো? এখন আসেন এই সেম ওয়ার্ডের ব্যবহারটা আমরা হচ্ছে গিয়ে যে একটু একটু হচ্ছে গিয়ে প্রথম অংশটার ভিতরে ওই যে ওখানে যেমন নরকে নাইদার নর দিয়ে লেখা যায়, এখানে অরকে আইদার অর করা যায়। সেটা কিভাবে? আইদার উই ফোকাস অন রিনিউয়েবল এনার্জি সোর্স অর উই রিস্ক সিরিয়াস এনভায়রনমেন্টাল ড্যামেজ। হয়তো হচ্ছে আমরা রিনিউয়েবল এনার্জি সোর্সের উপর নির্ভর করব, অথবা এনভায়রনমেন্টাল ড্যামেজ হয়ে যাবে। ঠিক আছে? সো এই হচ্ছে গিয়ে দুইটা ব্যবহার। এরপর ইয়েট, ইয়েট অর্থ হচ্ছে যদিও। সো এই জিনিসটা হচ্ছে কন্ট্রাস্ট তৈরি করার জন্য ব্যবহার করা হয়, অনেকটা বাটের মতো। সো এক্সপোর্টস এক্সপান্ডেড কুইকলি, এক্সপোর্ট খুব দ্রুতই বেড়ে গেছিল, বা ইয়েট যদিও ইম্পোর্ট রিমেইনড স্টেডি থ্রু আউট দ্য ইয়ার, যদিও ইম্পোর্টটা কী হয়েছিল সারা বছর জুড়ে একই রকম রয়ে গেছিলো। সো এক পাশে হচ্ছে গিয়ে যে দ্রুত বাড়তেছে, আরেক পাশে হচ্ছে গিয়ে স্টেডি বা একই রকম রয়ে গেছে, দুইটার মধ্যে একটা ডিফারেন্ট একটা বিপরীত সম্পর্ক আছে। সো মাঝখানে কি ইয়েরটা একটা পারফেক্ট ওয়ার্ড হতে পারে। এরপর সো এর ব্যবহার। সো অর্থ কি? এতে করে, বা হচ্ছে ফলাফল, অ্যাজ এ রেজাল্ট যেটাকে আমরা বলি, সেই কাজটা করে দেয়। মেনি পিপল ডু নট এক্সারসাইজ রেগুলারলি, অনেক মানুষই নিয়মিত এক্সারসাইজ করে না। সো এতে করে কি হয়? দে ফেস সিরিয়াস হেলথ প্রবলেম লেটার ইন লাইফ, পরবর্তী জীবনে তারা সিরিয়াস রকমের হেলথ প্রবলেম ফেস করে। তো এখন এখন আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে এখানে ছোট একটা কিউ কার্ড দেখাবো, যেখানে হচ্ছে গিয়ে যে আমি এই উপরে যে আমরা কম্পাউন্ড সেন্টেন্সগুলো স্ট্রাকচারগুলো ব্যবহার করছি, কনজাংশনগুলো, সেগুলো ব্যবহার করে কত সুন্দর করে হচ্ছে গিয়ে যে আপনি একটা কিউ কার্ডকে হচ্ছে গিয়ে যে অ্যান্সার করতে পারেন, সেটা এখানে দেখালাম। দেখেন, ওয়ান পারসন হু হ্যাজ, সরি কিউ কার্ডটা আগে পড়তেছি। ডেসক্রাইব এ পারসন হু হ্যাজ ইন্সপায়ার ইউ, এমন একটা ব্যক্তির কথা বলো যে তোমাকে অনেক বেশি ইন্সপায়ার করছে। সো আমরা দেখেন এটাকে কীভাবে অ্যান্সার করলাম। ওয়ান পারসন হু হ্যাজ ট্রুলি ইন্সপায়ার্ড মি ইন মাই হাই স্কুল ইংলিশ ইজ মাই হাই স্কুল ইংলিশ টিচার মিসেস শারমিন। আচ্ছা, তারপরে আমরা কি করলাম? কমা দিয়ে ওই যে ফর এর ব্যবহার। ফর শি নট অনলি টট আস লিটারেচার বাট অলসো টট আস লাইফ লেসন। কারণ কি? কারণ হচ্ছে প্রথম কারণটা আমরা কি বললাম যে সে শুধু লিটারেচারই আমাদের শেখায় না, আর সেই সাথে বাট অলসো কি, সে আমাদেরকে লাইফ লেসন, জীবনের অনেক লেসন হচ্ছে সে আমাকে শিখিয়েছিল। সেই জন্য সে আমার হচ্ছে গিয়ে ফেভারিট টিচার, তাই না? আচ্ছা, তারপরের লাইনটা আমরা কি লিখলাম? শি নেভার রেজড হার ভয়েস, সে কখনোই তার কণ্ঠস্বরকে উঁচু করতো না। নর ডিড শি এভার লুজ পেশেন্স উইথ এনি স্টুডেন্টস, এমনকি সে হচ্ছে গিয়ে কখনো তার স্টুডেন্টদের সাথে সে ধৈর্যচ্যুতিও হইতো না তার, রাইট? সো এখানে নরের ব্যবহারটা আমরা করলাম। শি ওয়াজ স্ট্রিক বাট ফেয়ার অ্যান্ড শি অলওয়েজ এনকারেজড আস টু থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি, সে অনেক কঠোর ছিল কিন্তু সেই সাথে সে নীতিবান ছিল, এবং শি অলওয়েজ এনকারেজ আস টু থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি। বুঝতেই পারতেছি। শি হ্যাড আ লট অফ পার্সোনাল স্ট্রাগল, তার নিজের জীবনে অনেক পার্সোনাল স্ট্রাগল ছিল। ইয়েট তা সত্ত্বেও শি নেভার লেট দ্যাম অ্যাফেক্ট হার ওয়ার্ক, সে এই জিনিসগুলোকে তার কাজে কখনো এফেক্ট করতে দেয় নাই। আই ওয়াজ ভেরি শাই ইন স্কুল, স্কুলে আমি অনেক বেশি শাই ছিলাম। সো শি গেভ মি এক্সট্রা অপরচুনিটিস টু স্পিক ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস, এই জন্য সে কী করতো? আমাকে হচ্ছে সবার সামনে যাতে আমি কথা বলতে পারি, এই জন্য আমাকে অতিরিক্ত সুযোগ করে দিত। শি হেল্প মি গেইন কনফিডেন্স, সে আমাকে কনফিডেন্স গেইন করতে সাহায্য করছে। অ্যান্ড আই ইভেনচুয়ালি স্টার্টেড পার্টিসিপেটিং ইন ডিবেট, এবং একটা সময় গিয়ে আমি ডিবেটে পার্টিসিপেট করা পর্যন্ত স্টার্ট করে দিই। সো দেখেন, আমি সবগুলো হচ্ছে কনজাংশন ইউজ করছি কম্পাউন্ড সেন্টেন্সে, কিন্তু কত সুন্দর একটা স্ট্রাকচার চলে আসছে আমার অ্যান্সারটার ভিতরে। সো এই জিনিসগুলো আমি হচ্ছে সবসময় টার্গেট করতাম, প্র্যাকটিস করতাম, যখন এই কনজাংশনগুলোকে ধরে ধরে আমার সেন্টেন্সগুলোর ভিতরে ঢুকানোর চেষ্টা করতাম, সেটা স্পিকিংয়ে এবং রাইটিংয়ে, সব ক্ষেত্রেই। আমি জাস্ট একটা ডেমো দিলাম এখানে। আমার কিউ কার্ডগুলো আমি যখন প্র্যাকটিস করতাম, কীভাবে আমি এগুলোকে প্র্যাকটিস করতাম। এখন কমপ্লেক্স সেন্টেন্সে আসি। কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে হচ্ছে গিয়ে মেইন ডিফারেন্সটা কম্পাউন্ড সেন্টেন্সের সাথে, যে এখানে একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, এবং আরেকটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। আমরা মনে রাখবো যে যেই যেই ক্লজটার সাথে হচ্ছে গিয়ে কোনো কনজাংশন যুক্ত নাই, সেটা হচ্ছে গিয়ে আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং যেটার সাথে হচ্ছে কনজাংশন যুক্ত আছে সেটা হচ্ছে গিয়ে ডিপেন্ডেন্ট ক্লজ, তাই তো? তো এখন মেইন বিষয় যেটা একটু শেখার মতো, সেটা হচ্ছে গিয়ে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আপনি ডিপেন্ডেন্ট সেন্টেন্সটাও সামনে রাখতে পারেন, অথবা ইন্ডিপেন্ডেন্ট যেটা সেটাও সামনে রাখতে পারেন, এটা আপ টু ইউ। অর্থাৎ ক্লজ দুইটাকে আপনি আগে পরে করতে পারবেন এখানে। আমরা একটা জিনিস মাথায় রাখবো, কমার ব্যবহারটা হচ্ছে এরকম, যে যদি আপনি ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে শুরুতে রাখেন, ডিপেন্ডেন্ট ক্লজটাকে পরে রাখেন, তাহলে কিন্তু মাঝখানে কোনো কমা হবে না। ঠিক আছে? কিন্তু আপনি যদি এই যে ডিপেন্ডেন্ট ক্লজ যেটার মধ্যে কনজাংশন আছে, সেটাকে যদি সামনে নিয়ে আসেন, আর ইন্ডিপেন্ডেন্টটাকে যদি পিছে নিয়ে যান, তাহলে অবশ্যই
এই দুইটা ক্লজের মাঝখানে, অর্থাৎ এই ক্ষেত্রে যেমন এন্ডেডের পরে হইতো, সেটা আপনাকে একটা কমা বসাইতে হবে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে মেইন আমার ডিফারেন্সটা। আর এখন শুরুতে আমরা আফটার বিফোরের ব্যবহারটা দেখে নিই। আফটার বিফোর এই দুইটা ওয়ার্ড সব থেকে বেশি ব্যবহার হয় পাস্টে দুইটা কাজ হয়ে গেছে, একটা আগে হয়েছে একটা পরে হয়েছে, এরকম সিচুয়েশন ডেসক্রাইব করার জন্য। সো সেক্ষেত্রে ফার্স্টে আফটার ব্যবহারটা আমরা দেখি যে সেলস ড্রপড আফটার দ্য হলিডে সিজন হ্যাড এন্ডেড। একটু খেয়াল করে দেখেন যে এই দুইটা কাজের মধ্যে একটা আগে হয়েছে একটা পরে হয়েছে। এখন যেই কাজটা আগে হয়েছে সেইটা সবসময় হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে হবে। ঠিক আছে, আর যেটা পরে হয়েছে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। যেমন এখানে একটু খেয়াল করি তো, সেলস ড্রপ আফটার দ্য হলিডে সিজন হ্যাড এন্ডেড। হলিডে সিজন শেষ হওয়ার পর হচ্ছে সেলস ড্রপ করছে, তাই না? তাহলে আগে কোনটা হয়েছে? আগে হলিডে সিজন শেষ হয়েছে, সো এটা হয়ে গেছে কি আমার হ্যাড এন্ডেড, পারফেক্ট টেন্সে চলে আসছে, আর এটা শুধু ইনডিফিনিট টেন্সে। সেমভাবে বিফোরের ব্যবহারটাও একই রকম, সেলস হ্যাড ইনক্রিজড বিফোর দ্য হলিডে সিজন বিগান। হলিডে সিজন শুরু হওয়ার আগেই সেলস বেড়ে গিয়েছিল। তাহলে শুরু হওয়ার আগেই যে বেড়ে গেছে, তাহলে আগে তো বেড়ে গেছে, এই জন্য যেই জিনিসটা আগে হয়েছে সেটার আগে কি হয়ে গেছে? হ্যাড ইনক্রিজড, পারফেক্ট হয়ে গেছে, আর পরের অংশটুকু ইনডিফিনিট টেন্সে আছে, রাইট? তারপরে হোয়েনের ব্যবহার, হোয়েন অর্থ যখন, তাই না? অর্থাৎ দেয়ার ওয়াজ এ ডিক্লাইন ইন আনএমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট কমে গিয়েছিল হোয়েন এ ফ্যাক্টরি ওয়াজ ওপেনড ইন দ্য সিটি, যখন একটা সিটিতে একটা ফ্যাক্টরি ওপেন করা হয়েছিল। অর্থাৎ এটা, এই হোয়েনটা সময় নির্দেশ করতেছে যে এটা যখন হয়েছে তখনই এটা হয়েছে। এরপর অ্যাজ আর সিন্সকে আমি একসাথে আলোচনা করব, এই দুইটার মধ্যে অনেকের কনফিউশন থাকে। অ্যাজ অর্থ হচ্ছে কারণে, তাই না? দ্য রেসিডেন্সিয়াল এরিয়া এক্সপান্ডেড, রেসিডেন্সিয়াল এরিয়াটা বেড়ে যাচ্ছিল। অ্যাজ দ্য ফরেস্ট ওয়াজ ক্লিয়ার, যেহেতু হচ্ছে জঙ্গল পরিষ্কার করা হচ্ছিল বা জঙ্গল কেটে ফেলা হচ্ছিল, সো এটার কারণে এটা হয়েছে, এটা আমরা অ্যাজ দিয়ে প্রকাশ করি। এখন আসি সিন্স, আপনি কিন্তু এখানে সিন্স দিতে পারতেন, কিন্তু দেওয়া ঠিক হবে নাকি, চলেন আমরা দেখি। দ্য লিটারেসি রেট হ্যাজ ইমপ্রুভ স্টেডিলি, লিটারেসি রেটটা হচ্ছে গিয়ে ধীরে ধীরে বাড়তেছিল। সিন্স ফ্রি প্রাইমারি এডুকেশন ওয়াজ ইন্ট্রোডিউসড, যখন থেকে হচ্ছে গিয়ে প্রাইমারি এডুকেশন ইন্ট্রোডিউস করা হয়েছে। সো সিন্সের হচ্ছে বিশেষত্বটা এরকম যে সিন্স অ্যাট এ টাইমে হচ্ছে গিয়ে টাইম, টাইমও রিপ্রেজেন্ট করে এবং কজও রিপ্রেজেন্ট করে। অর্থাৎ এই ফ্রি প্রাইমারি এডুকেশন ইন্ট্রোডিউস হওয়ার সময় থেকে হচ্ছে গিয়ে কী হয়েছে, আমার এই যে লিটারেসি রেটটা ইমপ্রুভ হয়েছে, এবং সেই সাথে অ্যাট দ্য সেম টাইম এটা কি, এটার কারণও, অর্থাৎ এই সময় থেকে এবং এই কারণে হচ্ছে এটা হয়েছে, এরকম সিচুয়েশনকে আমরা সিন্স দিয়ে বলি। আর যদি শুধু কারণ হয় তখন আমরা অ্যাজ ইউজ করি। এরপর আনটিল টিলের ব্যবহারটা দুইটাই সেম, আপনি দুইটা ইউজ করতে পারেন। আমরা একটু মনে রাখবো আনটিলটা হচ্ছে বেশি ফর্মাল, টিলটা হচ্ছে একটু ইনফর্মাল। আনটিলটা আমরা সবসময় রাইটিংয়ে এটা ব্যবহার করার চেষ্টা করব, আর স্পিকিংয়ে আপনি টিল আনটিল যেটা ইউজ করতে পারেন, স্পিকিংয়ে এত ফর্মাল হওয়ার কিছু নাই। ওকে, সো এখন একটু ব্যবহারটা কীরকম, যেটা বললাম আনটিল অর্থ হচ্ছে গিয়ে যে কোনো একটা কিছুর আগ পর্যন্ত, তাই না? বা যতক্ষণ না, যেটাই বলি আমরা। দ্য প্রোডাকশন অফ কোল কন্টিনিউ টু গ্রো, কোলের প্রোডাকশন হচ্ছে কি বেড়েই যাচ্ছিল আনটিল ইট রিচড এ পিক ইন 2015, 2015 সালে এটা তার সর্বোচ্চ ভ্যালুতে পৌঁছানোর আগ পর্যন্ত কি হয়েছে, আমার এটা বেড়েই যাচ্ছিল। সো এই সিচুয়েশনটা খুব সুন্দর করে এখানে আনটিল টিল দিয়ে ব্যবহার করা যায়, যেটা টাস্ক মানে সবসময় আমাদের লাগে। এরপর সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, দুইটা ইউজ করতে পারেন, একই মিনিং দিবে তারা। এটার অর্থ হচ্ছে কি যাতে করে। সো দ্য গভর্নমেন্ট ইনভেস্টেড ইন সোলার এনার্জি, সরকার হচ্ছে গিয়ে সোলার এনার্জিতে ইনভেস্ট করেছিল, সো দ্যাট যাতে করে ইট কুড রিডিউস ডিপেন্ডেন্স অন ফসিল ফুয়েল, যেন সে হচ্ছে গিয়ে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমায় আনতে পারে। এরপর হচ্ছে ইফ কন্ডিশনাল সেন্টেন্স, এটা যে আসলে কত ইম্পর্ট্যান্ট এবং কত ইউজফুল এটা বলার অপেক্ষা রাখে না। আমি পার্সোনালি সব সময় হচ্ছে গিয়ে আমার কিউ কার্ডের ভিতরে একটা ইফ যুক্ত সেন্টেন্স বলার চেষ্টা করতাম, এবং এটা খুবই খুবই স্বাভাবিক। আপনি যে কোনো সিচুয়েশন ডেসক্রাইব করতে গেলে ভিতরে একটা ইফ নিয়ে আসা যায়, হ্যাঁ, একটু যদি আপনি কনসার্ন থাকেন, এটা খুবই স্বাভাবিক। এবং রাইটিংয়ের ক্ষেত্রে তো অবভিয়াসলি টাচ টুতে ইউজ করা যায়। সো ইফ হচ্ছে গিয়ে 4 রকমের বাক্য তৈরি করা যায় ইফ দ্বারা। আম, এগুলোকে আমরা হচ্ছে জিরো, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল বলে থাকি। সো আমি একটা একটা করে একটু দেখাই দিচ্ছি আপনাদের। প্রথম যে জিরোথ কন্ডিশনাল, সেটা হচ্ছে গিয়ে যে কি বলে, চিরসত্য কথা বলে, জেনারেল ট্রুথ। ইফ প্রাইসেস রাইজ ডিমান্ড ফলস, যদি দাম বেড়ে যায় চাহিদা কমে যায়, তাই না? এটা চিরসত্য, সবসময় এটা হয়। এবং একটু মাথায় রাখবো যে এইসব সিচুয়েশন ডিসক্রাইব করার সময় আমার ইফ এর যুক্ত যে দুইটা ক্লজ, দুটাই হচ্ছে কি কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, অন্য কোনো টেন্স এখানে লেখার সুযোগ নাই। এরপর ফার্স্ট কন্ডিশনাল, এটা হচ্ছে গিয়ে মিন করে যে বর্তমান সময়ে যদি কোনো একটা কিছু করা হয় তাহলে এটার ফলাফল ভবিষ্যতে আসবে। সো কীরকম, ইফ কনজিউমার্স চুজ ইলেকট্রিক ভেহিকালস, যদি কনজিউমার যারা ভোক্তা তারা হচ্ছে গিয়ে ইলেকট্রিক ভেহিকাল হচ্ছে চুজ করে, তাহলে কী হবে, কার্বন এমিশনস উইল ডিক্রিজ, ভবিষ্যতে কার্বনের এমিশনের পরিমাণটা কমে আসবে। মনে রাখবো আমরা যে ইফ যুক্ত যে ক্লজ সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, আর বাকি অন্য যে ক্লজটা আছে সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সে হবে। এরপর থার্ড কন্ডিশনাল,
এটা মূলত ব্যবহার করা হয় আপনি কোনো একটা ইচ্ছা প্রকাশ করতেছেন। যদি আমার এটা হইতো তাহলেও আমার যদি এটা থাকতো তাহলে আমি এটা করতাম। এরকম সেন্টেন্সগুলো আমরা হচ্ছে গিয়ে থার্ড কন্ডিশনাল ইউজ করে বলি। এখানে একটা উদাহরণ দেখেন, ইফ আই হ্যাড এ কার, যদি আমার একটা গাড়ি থাকতো, আই উড ড্রাইভ টু ওয়ার্ক, আমি গাড়িটা চালায় কাজে যেতাম। একটা জিনিস মাথায় রাখবো যে এখানে আমি যদিও হ্যাড বসাইছি, তাই না? কিন্তু আসলে মিনিংটা কিন্তু কোনোভাবেই কি এটা পাস্টের কোনো মিনিং দিচ্ছে না। এটা হচ্ছে ভবিষ্যৎ বা বর্তমানে মিনিং দিচ্ছে। যদি আমার থাকতো তাহলে আমি এটা করতাম, রাইট? ভবিষ্যতে আপনি এটা করতেন বা বর্তমানে করতেন। এবং এখানে হচ্ছে স্ট্রাকচারটা কীরকম? ইফ যুক্ত যে ক্লজ সেটা হচ্ছে গিয়ে যে আমার পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে, অর্থাৎ হ্যাড থাকবে একটা। আর বাকি যে ক্লজটা আছে সেটার সাথে হচ্ছে গিয়ে উড প্লাস ভার্বের বেস ফর্ম হবে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে গিয়ে ফোর্থ কন্ডিশনাল। এটা এবং এটা অনেকটা কাছাকাছি, অনেকে কনফিউজড হয়ে যায়। কিন্তু ২ টা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। এইজন্য ডিফারেন্ট কারণ থার্ড কন্ডিশনাল যেটা আছে সেটা হচ্ছে সবসময় পাস্টের কোনো ঘটনাকে বলে। এখানে কোনো ফিউচার বা প্রেজেন্টের কোনো কিছু নাই। ইফ আই হ্যাড স্টাডিড, যদি আমি পড়ালেখা করতাম, আই উড হ্যাভ পাসড দ্য এক্সাম, আমি পরীক্ষায় হয়তোবা পাস করে যেতাম। অর্থাৎ আপনি আপনার এই পাস ফেলের বিষয়টা অলরেডি হয়ে গেছে, অতীতে হয়ে গেছে। সেই জিনিসটা আপনি একটু অনুশোচনা করতেছেন। যে ইফ আই হ্যাড স্টাডিড, একটু একটু মাথায় রাখবো যে আমরা এই স্ট্রাকচারটা কীরকম হবে, যে ইফ যুক্ত যে ক্লজটা আছে সেটা হবে হচ্ছে গিয়ে পাস্ট পারফেক্ট টেন্সে। অর্থাৎ হ্যাডের পরে আবার দেখেন স্টাডিড করা হলো, শব্দটা ব্যবহার করা হলো। বাকি ক্লজ যেটা থাকবে সেটা হবে উড প্লাস হ্যাভ প্লাস V3, নর্মালি যেটা আমরা বসে। সো এই হচ্ছে গিয়ে আমার ইফের ব্যবহার। এরপর ইভেন ইফ, ইফ এবং ইভেন ইফ কাছাকাছি লাগলেও মিনিং কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। একটা জায়গায় কোনোভাবে ইউজ করা যায় না। ইভেন ইফ অর্থ এমন কি, যেমন এডুকেশন শুড বি ফ্রি, এডুকেশনকে ফ্রি করে দেওয়া উচিত, ইভেন ইফ ইট প্লেসেস ফাইন্যান্সিয়াল বার্ডেন অন দ্য গভর্নমেন্ট, সরকারের উপর যদি এটা আর্থিক বোঝাও হয়ে যায় তারপরও এডুকেশনকে ফ্রি করে দেওয়া উচিত। সো এই সিচুয়েশনটাকে আমরা ইভেন ইফ দিয়ে বলতে পারি। এরপর আনলেস, আনলেস অর্থ হচ্ছে যতক্ষণ না। সো ক্রাইম উইল নট ডিক্রিজ, ক্রাইম কমবে না, আনলেস এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট অপরচুনিটিস আর ইমপ্রুভড, যতক্ষণ পর্যন্ত না হচ্ছে গিয়ে শিক্ষা এবং যে কাজের অপরচুনিটি সেটা যতক্ষণ ইমপ্রুভ না হচ্ছে। দো অল দো, দুইটি ঠিক আছে, যে কোনো একটা ব্যবহার করতে পারেন আপনি। এগুলো আমরা কন্ট্রাস্ট তৈরি করার জন্য ইউজ করে থাকি। খুবই খুবই ইউজফুল। আমি মনে হয় না আমার এরকম কোনো টাস্ক ওয়ান আমি লিখি, বিশেষ করে যেগুলো গ্রাফ ভিত্তিক সেগুলোর মধ্যে হচ্ছে দো অল দো এর ব্যবহার থাকে না, ইম্পসিবল প্রায়। সো এটা যে কোনো একটা সেন্টেন্স আপনি ইউজ করতে পারেন। অলদো দ্য রিসাইক্লিং রেট ইজ ইমপ্রুভিং, যদিও রিসাইক্লিংয়ের রেটটা হচ্ছে ইমপ্রুভ করতেছে, প্লাস্টিক ওয়েস্ট ইজ স্টিল গ্রোয়িং, তা সত্ত্বেও কি হচ্ছে, প্লাস্টিক ওয়েস্টটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ এটা হওয়ার কথা না তারপরও হচ্ছে। সো এরকম সিচুয়েশনকে আমরা কি করি, অলদো দিয়ে ব্যবহার করি, যদিও এটা হচ্ছে তারপরও এটা হচ্ছে। ওয়াইল এবং ওয়্যারএস এই দুইটাও হচ্ছে দো এর মতো কন্ট্রাস্ট তৈরি করার জন্য ইউজ করা হয়। সো আপনি এই দো, ওয়াইল, ওয়্যারএস, বাট এই চারটাকে ধরে নিতে পারেন একদম আপনার, আমার হচ্ছে বিল্ট ইন অ্যাসেট এগুলো। আমি এগুলো সবসময় কন্ট্রাস্ট ৪ রকম জায়গায় ৪টা পরপর ইউজ করি। এগুলো মানে আমার অটোমেটিক মাথার মধ্যে আসতে থাকে একটার পর একটা ইউজ করার বিষয়টা। সো আশা করব যে আপনারা ওগুলো প্র্যাকটিস করে করে নিজেকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। সো ওয়াইলের ব্যবহারটা একটু খেয়াল করেন, দেখেন তো কন্ট্রাস্ট কীভাবে তৈরি করলো। কোম্পানি এস প্রফিট ইনক্রেসড, কোম্পানি এর প্রফিট বেড়ে গিয়েছিল, ওয়াইল কোম্পানি বিস প্রফিট ফেল শার্পলি, যেখানে কিনা কোম্পানি বি এর প্রফিটটা শার্পলি হচ্ছে নিচের দিকে নেমে আসছে, কমে গেছে। সো একটা বাড়তেছে একটা কমতেছে, এরকম সিচুয়েশনকে আমরা মাঝখানে কন্ট্রাস্ট করার জন্য ওয়াইল ব্যবহার করি। আহ, আপনি মজার বিষয় হচ্ছে কি, আগেও বললাম যে কি করতে পারি আমরা চাইলে আহ, এই কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ক্লজগুলোকে আগে পরে করতে পারি। যেমন এক্ষেত্রে আমি কি করলাম, ওয়াইল কোম্পানি বিস প্রফিট ফেল শার্পলি, কোম্পানি এস প্রফিট ইনক্রেসড, অর্থাৎ এই দ্বিতীয় অংশটাকে শুরুতে আর প্রথম অংশটাকে পরে নিয়ে আসলাম। এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। মাথায় রাখবো আমরা যে ওয়াইলের ব্যবহারের ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে যে আগে পরে করতে পারবো, কিন্তু ওয়্যারএসের ব্যবহারের ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে। সেটা কি, কাজ একই থাকবে কিন্তু ওয়্যারএসটাকে সামনে আনা যায় না, ওয়্যারএস যুক্ত ক্লজটা সবসময় পরেই হবে। আপনি এই ক্লজটা দিয়ে আপনি সেন্টেন্সটা শুরু করতে পারেন না। তাহলে এটা একটা উদাহরণ দেখি আমরা, ইলেকট্রিসিটি ইউসেজ ওয়াজ হাইয়েস্ট ইন উইন্টার, শীতকালে হচ্ছে ইলেকট্রিসিটির ব্যবহারটা সর্বোচ্চ ছিল, ওয়্যারএস যেখানে কিনা গ্যাস ইউসেজ পিকড ইন সামার, গ্যাসের ব্যবহারটা সর্বোচ্চ ছিল হচ্ছে সামারে। তাহলে ইলেকট্রিসিটির ব্যবহারটা সর্বোচ্চ হচ্ছে উইন্টারে আর গ্যাসের ব্যবহারটা সর্বোচ্চ হচ্ছে সামারে। তো ওই যে উইন্টার আর সামারের মধ্যে কন্ট্রাস্টের বিষয়টা হোয়ারএস দিয়ে আমরা নিয়ে আসছি। আর বাকি কথা তো বললামই আমরা। তারপর আসি আমরা রিলেটিভ প্রোনাউনে। এটা হচ্ছে টাস্ক ওয়ানে যেটা সবসময় লাগে এটা ব্যবহার করা। সো এটা বুঝতেই পারতেছি এটা এক রকমের প্রোনাউন, অর্থাৎ কারো বদলে এটা বসে এবং অ্যাট দ্য সেম টাইম এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে মাঝখানে বসে। আমরা প্রথম থেকে একটা একটা করে দেখি কারা কারা আছে এর ভিতরে। প্রথমে হচ্ছে হু। আচ্ছা, হু অর্থ কি? হু অর্থ হচ্ছে গিয়ে যে
যারা, যেমন দ্য গ্রাফ শোজ দ্য নাম্বার অফ ওয়ার্কার্স, গ্রাফটা কি করতেছে, নাম্বার অফ ওয়ার্কারদের শো করতেছে, হু যারা কিনা ওয়ার মেনলি ফ্রম রুরাল এরিয়াস, যারা ছিল রুরাল এরিয়া থেকে। সো এই হুটা হচ্ছে গিয়ে এই ওয়ার্কারদের বদলে পরবর্তীতে বসছে। তারপর হচ্ছে হোম। আচ্ছা, হোম অর্থ হচ্ছে যাদের। দ্য কোম্পানি চুজ 5 ওয়ার্কার্স, কোম্পানি হচ্ছে 5 জন ওয়ার্কারকে চুজ করেছিল। হোম যাদেরকে দ্য ম্যানেজার ট্রেন্ড ওয়েল, যাদেরকে ম্যানেজার আবার খুব ভালো করে ট্রেন করছিল। আচ্ছা, আবার পরে আসি হুজ। আচ্ছা, হুজ মানে কি? হুজ মানে হচ্ছে আম, কি বলা যায়, চলন্ত দেখি, দে লঞ্চড এ প্রোডাক্ট, তারা একটা প্রোডাক্ট চালু করছিল, হুজ ডিজাইন, যার ডিজাইন অ্যাট্রাক্টেড মেনি কাস্টমার, যার ডিজাইনটা হচ্ছে অনেক কাস্টমারকে অ্যাট্রাক্ট করছিল, অর্থাৎ হুজ অর্থ হচ্ছে যার। এরপর হচ্ছে গিয়ে হুইচ এবং দ্যাট, এই দুইটাকে আমি একসাথে আলোচনা করব, কারণ আমি নিজেও অনেক বেশি সাফার করতাম শুরুতে এই দুইটার ইউজ নিয়ে, এবং অনেকেই আমি জানি সাফার করে, কারণ হুইচ আর দ্যাট জিনিসটা এরকম মনে হয় যে একটা আরেক জায়গায় বসতে পারে, কিন্তু দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি আমি একটু খেয়াল করেন, বলতেছি আপনাদের। হার লেটেস্ট বুক, তার যে সাম্প্রতিক বইটা, হুইচ শি রোট ইন 2020, যেটা সে 2020 সালে লিখেছিল, বিকাম এ বেস্ট সেলার, সেটা একটা বেস্ট সেলার হয়েছিল। আচ্ছা, এখন আসেন, এই যে হুইচটা ব্যবহার করলাম আমরা, এটা কিন্তু একটা অ্যাডিশনাল ইনফরমেশন। কেন? কারণ হার লেটেস্ট বুক, তার সাম্প্রতিক বইটাই হচ্ছে বেস্ট সেলার। আর এই অংশটুকুতে আমরা কি বলছি, এই তার লেটেস্ট বুকটা হচ্ছে 2020 সালে আম, সে লিখেছিল। সো এটা একটা অতিরিক্ত তথ্য, অর্থাৎ এটাকে যদি আপনি বাদও দেন তাও কিন্তু মিনিংটা চলে আসে, হার লেটেস্ট বুক বিকেম এ বেস্ট সেলার, তার লেটেস্ট বইটাই কি বেস্ট সেলার হয়েছে, রাইট? কিন্তু দ্যাটের ব্যবহারটা কখন আমরা করি দেখেন, দ্য বুক দ্যাট শি রোট বিকাম আ বেস্ট সেলার, যেই বইটা সে লিখেছিল সেটাই বেস্ট সেলার হয়েছিল। এখানে একটু খেয়াল করেন তো যে দ্যাটটা এখানে হচ্ছে গিয়ে একেবারে নেসেসারি, এটা ছাড়া কোনোভাবে মিনিংই আসে না। কোন বইটা হচ্ছে বেস্ট সেলার হয়েছিল, যেই বইটা সে লিখছিল, অর্থাৎ এখানে এই যে লেখা যেটা সে লিখছে সেটাই বেস্ট সেলার হয়েছে। কিন্তু সে এখানে কিন্তু বিষয়টা এরকম না, এখানে হচ্ছে হুইচ, এই অংশটুকু একটা অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে আসছে। এই তাহলে যে যখন আমরা একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিব তখন আমরা হুইচ ব্যবহার করব, এবং যেহেতু এটাই সেন্টেন্সের জন্য একটা অতিরিক্ত তথ্য, সেই জন্য এটার আগে এবং পরে আমরা দুইটা কমা ইউজ করব। কিন্তু দ্যাট আমরা কখন ব্যবহার করব, যখন হচ্ছে গিয়ে যে এই দ্যাট দ্বারা যে অংশটুকু, দ্যাট শি রোট, ওই অংশটুকুই কি বাকি সেন্টেন্সে ওইটার ব্যাপারেই কথা বলা হচ্ছে, ওইটাই হচ্ছে মেইন সাবজেক্ট, তখন হচ্ছে আমরা দ্যাট ব্যবহার করব, এবং সেক্ষেত্রে কোনো কমা ব্যবহার হবে না। তারপর হোয়েন এবং ওয়্যার, ওয়েনের ব্যবহারটা আমি একটু আগে দেখিয়েছি, আগেই ছিল, সো এটা আমি আর রিপিট করতেছি না এখানে। ওয়্যারের ব্যবহারটা দেখি। ওয়্যার অর্থ কি, যেখানে। দ্য সার্ভে ফোকাসড অন 3 সিটিজ, সার্ভেটা হচ্ছে 3টা শহরকে ফোকাস করে হয়েছিল। ওয়্যার যেখানে পাবলিক ট্রান্সপোর্ট ওয়াজ ওয়াইজলি ইউজড, যেখানে পাবলিক ট্রান্সপোর্টকে ব্যাপকভাবে ব্যবহার করা হতো। সো এই হচ্ছে আমাদের রিলেটিভ প্রনাউনের একটা সামারি। ফাইনালি আমরা হচ্ছে ডিগ্রি অফ কম্প্যারিজনটা একটু অল্প সময়ের মধ্যে শিখে নেব, খুব ছোট একটা টপিক। এই যে আমি উপরে দেখেন, এখানে ছিল 4 নম্বরে আমাদের ডিগ্রি অফ কম্প্যারিজন, পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ যে ফর্মটা হয়। এখন টাস্ক ওয়ানের ক্ষেত্রে আপনারা দেখবেন যে লাস্টে কোশ্চেনের পরে একটা লাইন লিখেই দেয় যে মেক কম্প্যারিজনস ওয়্যার রিলেভেন্ট, তাই না? বুঝতেই পারতেছেন কম্প্যারিজনটা যে আইএলটিএস এর জন্য কত গুরুত্বপূর্ণ, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। এবং সেক্ষেত্রে কম্পেয়ার করার জন্য আমাদের খুব ভালো একটা ওয়েপন হতে পারে হচ্ছে ডিগ্রি অফ কম্প্যারিজনটাকে ইউজ করা। সেক্ষেত্রে আসলে কি মিন করতেছে এটা, যে একই সেন্টেন্সকে 3 ভাবে বলা পসিবল, অর্থাৎ 3 ভাবে একটা জিনিসকে কম্পেয়ার করা যায়। এই 3টাকে আমরা একটা পজিটিভ, একটা কম্পারেটিভ, একটা সুপারলেটিভ ফর্ম বলি। আচ্ছা, সুপারলেটিভ ফর্মটা থেকে আমি শুরু করি। দেখেন, দ্য বুলেট ট্রেন ইজ দ্য ফাস্টেস্ট। আচ্ছা, বুলেট ট্রেন হচ্ছে সব থেকে গতিসম্পন্ন। এখানে তাহলে আমরা এই সেন্টেন্সটা কিভাবে লিখলাম, প্রথম কথা হচ্ছে যে অ্যাডজেক্টিভটা থাকবে, সেটার হচ্ছে সুপারলেটিভ ফর্মটা বসবে। ইন মোস্ট কেসেস এটা হচ্ছে কি ইএসটি যোগ হয়, ফাস্টেস্ট, এবং সুপারলেটিভ ফর্মটার আগে অবশ্যই আমাকে একটা দা বসাইতে হবে, যেটা আমরা অনেকেই ভুল করি, হয়তো জানি তারপরও ভুল করি। আচ্ছা, তো এই একই কথাটাকে দেখেন আমরা কম্পারেটিভ ফর্মে বলতে পারি। কিভাবে কম্পারেটিভ হইলো, কারণ ফার্স্ট আর বলা আছে, তাই না? ই আর যুক্ত থাকলে সেটা কম্পারেটিভ হয়ে যায়। এবং আরেকটা ওয়ে হচ্ছে দেন, দেন, তাই না? কম্পারেটিভ ফর্মে সবসময় একটা দেন থাকবে, দুইটা ক্লজের মাঝখানে দেন থাকবে। তাহলে দ্য বুলেট ট্রেন ইজ ফাস্টার দ্যান এনি আদার ট্রেন, বুলেট ট্রেনটা হচ্ছে অন্য যে কোনো ট্রেনের তুলনায় ফাস্টার। তাহলে একই কথা দাঁড়াচ্ছে না, যে বুলেট ট্রেনটা সব থেকে বেশি গতিসম্পন্ন? অর্থাৎ এই দুইটা সেন্টেন্সকে একটা প্যারাফ্রেজ। আচ্ছা, প্রথম আরেকটা উপায় কি আছে, পজিটিভ আকারে বলা। সেক্ষেত্রে কি ইআর বা ইএসটি একটাও বসাইতে পারবো না, শুধু ফাস্ট যে পজিটিভ ফর্মটা আছে সেটা বসাইতে হবে। কিন্তু মিনিং যদি ঠিক রাখতে চাই তাহলে আমরা কিভাবে বলবো এই কথাটা, নো আদার ট্রেন ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ দ্য বুলেট ট্রেন, বুলেট ট্রেনের মতো ফাস্ট এরকম আর কোনো ট্রেন নাই। তাহলে ঘুরে ফিরে একই কথা দাঁড়াচ্ছে না, যে বুলেট ট্রেন সব থেকে গতিসম্পন্ন? সো এই আমরা হচ্ছে গিয়ে ফাস্ট, ফাস্টার,
ফাস্টেস্ট, ৩টা ফর্ম ব্যবহার করে একই কথা বলতে পারি। এটার একটাকে আমরা বলি, প্রথমটা পজিটিভ, পরেরটা কম্পারেটিভ এবং লাস্টেরটা হচ্ছে সুপারলেটিভ। এখন এই ডিগ্রি অফ কম্প্যারিজনটা হচ্ছে গিয়ে আপনি একটু ছোটোখাটো এই রুলসটা জেনে রাখলেই হয়। পাশাপাশি আপনাকে যেটা করতে হবে ৫০-৬০টা হচ্ছে গিয়ে যে অ্যাডজেক্টিভের পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ ফর্মটা মুখস্থ করতে হবে। আমি হচ্ছে গিয়ে আপনাকে একটা পিডিএফ লিঙ্ক দিয়ে দিচ্ছি নিচে ৫০-৬০টার মতো ওয়ার্ড সেখানে আছে। আমি পার্সোনালি এটা থেকেই একটু শিখে নিয়েছিলাম শুরুর দিকে, এর বেশি আর লাগে না। আরেকটা জিনিস একটু মনে করাই দিই, একটা শর্ট টিপস দিচ্ছি আপনাদের। সেটা হচ্ছে গিয়ে যে ফর যদি হচ্ছে আমার অ্যাডজেক্টিভটা এক সিলেবলের হয়, হ্যাঁ? যেমন ফাস্ট, তাই না? ফাস্ট একটা শুধু সিলেবল। সিলেবল মানে কি? যেটা উচ্চারণের বিষয়টা। অর্থাৎ আপনি কি একদমে এটা উচ্চারণ করতে পারেন নাকি ২ বা ৩ টা দম লাগে? যেমন হচ্ছে যদি বিউটিফুল বলি, বিউটিফুল, ৩ টা পজ নিতে হচ্ছে আমার, তাই না? যদি ভেঙে পড়ি, সো এটা হচ্ছে ৩ টা সিলেবল আছে। আর ফাস্ট এটা একবারে বলতে হয়। সো এটা একটাই সিলেবল। এখন যদি একটাই সিলেবল থাকে তাহলে সেটার কম্পারেটিভ আর সুপারলেটিভটা নরমালি ইআর এবং ইএসটি যুক্ত করে হয়ে যায়। সো খুব সিম্পল একটা রুলস। আর যদি একের বেশি সিলেবল থাকে সেক্ষেত্রে সেটাকে কম্পারেটিভটা করার জন্য আমার আগে একটা মোর বসবে আর সুপারলেটিভ করার আগে একটা মোস্ট বসবে। সো এগুলো আসলে তেমন কোনো মুখস্থ না করলেও চলে। কতগুলা ব্যতিক্রমী আছে সেগুলো মুখস্থ করব। আমি লিস্টটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। আমাদের অনেকেরই একটা ভুল ধারণা থাকে যে কমপ্লেক্স সেন্টেন্স মানেই মনে হয় অনেক বড় সেন্টেন্স। কিন্তু দেখেন, আমাকে উপরে দেখান, আমি যে কত কমপ্লেক্স সেন্টেন্স এখানে উদাহরণ দিলাম, কোনটা হচ্ছে গিয়ে বড় সেন্টেন্স বলেন? আমাদের অনেকেরই হচ্ছে এই ধারণাটা থাকে এবং আমরা একটা সেন্টেন্সকে আননেসেসারিলি অনেক হচ্ছে গিয়ে যে রিলেটিভ প্রোনাউন এটা ওটা দিয়ে চেষ্টা করি অনেক বড় করার জন্য। যেটা হচ্ছে গিয়ে আপনার লেখার ক্লারিটি নষ্ট করে দেয়। লেখায় স্পষ্টতা থাকে না। সো আপনি সত্যিকার অর্থে কমপ্লেক্স সেন্টেন্সের ব্যবহার শিখেন এবং কমপ্লেক্স সেন্টেন্সের যে ব্যবহার সেটাই হচ্ছে গিয়ে লেখার মধ্যে আনার চেষ্টা করেন। অযথা সেন্টেন্সকে কখনোই জটিল করতে যাবেন না, বড় করতে যাবেন না। ঠিক আছে? রুলস ফলো করে ছোট কমপ্লেক্স সেন্টেন্স লেখেন, লেখা ক্লিয়ার হবে, আপনি হচ্ছে ফুল মার্ক পাবেন। এখন আসেন, আপনি এই প্রিপারেশনটা নিবেন কিভাবে বা এগুলো ইমপ্লিমেন্ট করবেন কিভাবে? আমি বলব, আমি যেটা করছি সেটাই করেন। কারণ আমি এটা পরীক্ষিত, আমি এটার রেজাল্ট পাইছি। আপনাকে কি করতে হবে যে আমি যে শিটটা আজকে দিলাম বা আপনি যদি এটা হাতে কপি করে নেন তাও হবে। এটা আপনি আপনার পড়ার টেবিলের সামনে এটাকে টাঙানোর ব্যবস্থা করেন এবং আপনি পারলে প্রতিদিন, যদি খুব দুর্বল হন, প্রতিদিন সকালে উঠেই আপনি একবার হচ্ছে গিয়ে পুরাটা একবার রিভিশন দিয়ে ফেলেন। বিষয়টা এরকম, অবচেতনভাবে আপনাকে এগুলার ভিতরে পুশ করতে হবে, এগুলাকে নিতে পারতে হবে, হ্যাঁ? আপনি যখন রাইটিং করবেন, স্পিকিং করবেন, তখন সবসময় চেষ্টা করেন হচ্ছে গিয়ে এখান থেকে সেন্টেন্সগুলা আপনার রাইটিংয়ের মধ্যে যেন থাকে। তবে আমি শুরুতেই বলব, অবশ্যই যদি আপনি একদম বিগিনার হন, আপনি এই সেন্টেন্সগুলার প্রত্যেকটা প্যাটার্ন ফলো করে আপনি নিজে ১০ থেকে ১২টা সেন্টেন্স নিজে ফার্স্টে লেখেন। দেন হচ্ছে গিয়ে আপনি প্রয়োজনে ChatGPT-কে দিয়ে চেক করান যে সেন্টেন্সগুলাকে ঠিক আছে নাকি। ফার্স্টে আপনি মেক শিওর হন যে আপনি এই টাইপের কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স লিখতে পারতেছেন, গ্রামাটিক্যালি তেমন কোনো মিস্টেক ছাড়া। দেন হচ্ছে গিয়ে আপনার মেইন টার্গেট হবে এইগুলাকে নিজের ভিতরে এগুলাকে আ বসানো, হ্যাঁ? একদম গেঁথে ফেলা, যে আপনি লিখতে গেলে, বলতে গেলে অটোমেটিক যেন আপনার ভিতর থেকে এই কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্সগুলো অটোমেটিক যেন আসে। সো আমার মেইন যে স্ট্র্যাটেজি ছিল সেটা হচ্ছে গিয়ে গ্রামারকে অ্যাভয়েড করা। গ্রামার এত বড় একটা টপিক বা এত বড় বিষয় যে আপনি আ সারাদিন কি আপনি ৬ মাস, ৭ মাস, ৮ মাস ধরে যদি শুধু গ্রামার নিয়ে পড়ে থাকেন, তাও আপনি টপিকও কভার করতে পারবেন না। সবথেকে বড় কথা হচ্ছে সেগুলো আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন না। আপনি হয়তো সব রুলস জেনে বসে আছেন কিন্তু সেগুলো ইমপ্লিমেন্ট করতে পারবেন না। আ সো আমি বলব আপনি গ্রামার অ্যাভয়েড করেন এবং আ গ্রামার আপনি কেন শিখবেন? গ্রামার হচ্ছে টিচারদের কাজ, রাইট? টিচারদের হচ্ছে এক্সপ্লেইন করতে পারতে হয়, রুলস এক্সপ্লেইন করতে পারতে হয়, কোনটার পরে কোনটা হয় না হয়। সো আপনি তো টিচার হতে যাচ্ছেন না, রাইট? আপনি চান একটা IELTS এর স্কোর, আপনি চান হচ্ছে একজন গুড ইউজার হওয়ার ইংরেজির, সেটার জন্য কিন্তু আপনার অত বেশি গ্রামার কভার করতে হবে না। আমি যে ৪ টা টপিক দিলাম সেগুলো আপনি ফ্রিকোয়েন্টলি প্র্যাকটিস করেন, দেখবেন হয়ে যাবে, সব হয়ে যাবে সুন্দর করে। আমার পার্সোনাল কথা যদি বলি, আমি গ্রামার তেমন কিছুই জানি না, সত্যি কথা। রুলস-টুলস তেমন কিছুই জানি না। তারপরেও কিন্তু আমার সবগুলা মডিউলে 7.5 থেকে নিয়ে 8.5 আছে। সো আ গ্রামারের প্রয়োজন পড়ে না সত্যি কথা তেমন বেশি। আর আমি যদি সবথেকে বড় কথা বলি যে নেটিভ স্পিকার যারা, তারা কয়জন কতটুকু গ্রামার বলতে পারে, তাই না? গ্রামার ছাড়া তারাই তো বেস্ট স্পিকার। আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, তাদের চেয়ে ভালো বাংলা ভাষা আর কে বলতে পারে? কিন্তু আমরা হচ্ছে ব্যাকরণের কি জানি, তাই না? তার মানে হচ্ছে এত বেশি গ্রামারে সময় দিব না, কিন্তু যতটুকুই শিখবো সেটা আমরা প্র্যাকটিক্যাল ওয়েতে শিখবো, সেটা ইমপ্লিমেন্ট করতে জানবো। ঠিক আছে? লেখা কথার মধ্যে সেটা যদি থাকে তাহলে আপনাকে কেউ বিট করতে পারবে না। আপনি যুদ্ধ করতে নামছেন, আপনাকে অস্ত্র চালানো শিখতে হবে।
অস্ত্রটা কিভাবে বানানো হয়েছে সেটা আপনার জানার বিষয় না, ঠিক আছে? সেটার জন্য ইঞ্জিনিয়ার আছে, তাদের সেটা কাজ। আপনি সেখান অস্ত্র কীভাবে চালাইতে হয়, এবং সেটাই হচ্ছে গিয়ে আমার এই আজকের শিটটা। আপনি যদি এগুলোর ব্যবহার জানেন, তার মানে আপনি অস্ত্র চালাইতে জানেন, এবং আপনি পরীক্ষার হলে এই অস্ত্র দিয়ে, এইসব ওয়েপন দিয়ে আপনি আশা করা যায় খুব, খুব ভালো একটা স্কোর নিয়ে আসতে পারবেন। অনেকেই একটা বিষয় অনেক বেশি সাফার করেন, সেটা হচ্ছে ভোকাবুলারি, লেক্সিক্যাল রিসোর্স আমাদের নাই বললেই চলে। আমার কথা এখানে আমি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলব ফাইনালি। আমি কিন্তু কখনোই লিস্ট ধরে, ধরে ভোকাবুলারি শিখি নাই। হ্যাঁ? তাহলে আমার ভোকাবুলারি কোথা থেকে আসলো? সত্যি কথা, আমার ভোকাবুলারি বলেন, গ্রামার বলেন, বা আইডিয়া জেনারেশন বলেন, এগুলা সবগুলার ক্ষেত্রে আমি বলব একদম ফাউন্ডেশন হিসেবে কাজ করছে হচ্ছে আমার রিডিং মডিউলটা। আমি রিডিং যখন পড়তাম ক্যামব্রিজের বইগুলা, তখন খুব খুঁটায়, খুঁটায় প্রতিটা সেন্টেন্সকে হচ্ছে বুঝে, বুঝে ভেঙে, ভেঙে পড়তাম যে কিভাবে সেন্টেন্সটা ওরা তৈরি করলো। হ্যাঁ? একটা সময় হ্যাঁ, অবশ্যই আমি একটা অংশ রাখতাম হচ্ছে গিয়ে রিডিংটা হচ্ছে গিয়ে নরমালি যেভাবে টাইম ধরে সলভ করা হয়, সেভাবে করছি শেষের দিকে বেশি। শুরুর দিকে আমি হচ্ছে অনেক বেশি কনসার্ন ছিলাম শেখার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমি ওই যে প্যাসেজগুলা বা ওই সেন্টেন্সগুলা, সেগুলো হচ্ছে একদম গোল্ড স্ট্যান্ডার্ড। এর চেয়ে ভালো আর কিছু হইতে পারে না। সো সেগুলা যখন আপনি কন্টিনিউয়াসলি কয়েক মাস ধরে খুব ভালো করে বুঝে, বুঝে প্রতিটা সেন্টেন্স পড়বেন, তখন আপনি দেখবেন আপনার রাইটিং এবং স্পিকিংয়ের মধ্যেও ওই টাইপের সেন্টেন্স অটোমেটিক চলে আসতেছে। এবং ভোকাবুলারির কথা নাই বললাম। ভোকাবুলারিও আপনার গ্রামাটিক্যালি দেখবেন আপনি এটা ইনক্রিজ করতেছে। সো আ লিসেনিং আর হচ্ছে যে রিডিং মডিউলটা, এই ২ টা আমি বলব এগুলো হচ্ছে আপনার ইনপুট। এগুলো আপনার শরীরের ভিতরে, মগজের ভিতরে হচ্ছে গিয়ে অনেক জিনিসপত্র হচ্ছে ঢুকায় দিবে। দেন আপনার রাইটিং আর স্পিকিং হচ্ছে আপনার আউটপুট, তাই না? সো এখন আপনার যদি ভালো ইনপুট না থাকে, আপনি কিভাবে ভালো আউটপুটটা আশা করতেছেন? ভালো আউটপুট পেতে হলে আপনাকে শুরুতেই ফোকাস করতে হবে ইনপুটের দিকে। তো সেক্ষেত্রে আমি বলব আপনি লিসেনিং এবং স্পেশালি অবশ্যই, অবশ্যই রিডিং, এই ২ টাকে একটু জোর যদি দেন শুরুতে, আপনি দেখবেন যে একটা সময় আপনার রাইটিং এবং স্পিকিংয়েও এটা ২টা থেকে খুব ভালো ইমপ্যাক্ট আসতেছে। সত্যি কথা, আমি খুব কমই এরকম স্টুডেন্ট দেখছি, দেখি নাই বললেই চলে, যাদের রিডিংয়ে খুব ভালো একটা স্কোর আছে, কিন্তু অন্য মডিউলগুলায় হচ্ছে গিয়ে খুব খারাপ। এটা কখনো হয় না। হ্যাঁ, হয়তোবা অবশ্যই ডিফারেন্স থাকে কিছু, কিন্তু আহামরি ডিফারেন্স কখনো হয় না। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন, আমার বক শুনলেন, তাদের ধৈর্য শক্তি যে কত বেশি, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আর এই ধৈর্যটাই হচ্ছে আইএলটিএস এর মধ্যে সবথেকে বেশি প্রয়োজন। সো আপনার যদি এটা থেকে থাকে, ইনশাল্লাহ আপনি অনেক ভালোই করবেন। এই তো ভিডিও শেষ করলাম। যারা এই পর্যন্ত সাথে ছিলেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ সামনে খুব দ্রুত আরেকটা ভিডিও দিব।